চ্যাপ্টার 288 আ সিন ফিল্ড উইথ সিম্বলিজম। অন্ধকার ড্রেনের ভেতরে ক্লাইন নিজের ঘাড় মুছে নিল। সে মনোযোগ দিল লেনেভুজের ফেটে যাওয়া মাথা আর ধর থেকে আলাদা হয়ে যাওয়া শরীরের দিকে। লেনেভুজের দুই চোখের ভেতরে গেঁথে থাকা দুটো ট্যারট কার্ডের দিকেও সে তাকাল। প্রথমে সে ভেবেছিল তার ছুঁড়ে মারা সব জিনিস সে কুড়িয়ে নেবে এবং সেখানে কোনো সূত্র রাখবে না, কিন্তু পরক্ষণেই সে একটা মারাত্মক সমস্যার কথা বুঝতে পারল। একেবারে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে দেখার মতো দৃষ্টিশক্তি তার নেই। এতক্ষণ সে শুধু স্পিরিট ভিশনের ওপর ভরসা করে এই ঘোর অন্ধকারের ভেতরে লেনেভুসের সাথে লড়াই করছিল। সে লেনেভুসের আভা বা অরার রং দেখতে পাচ্ছিল। ছোটখাটো পোকামাকড়দের আধ্যাত্মিক উজ্জ্বলতাও তার চোখে পড়ছিল, আর আধ্যাত্মিক আলোর ঝিলিক দেখে সে কোনোমতে রাস্তাটা বুঝতে পারছিল। দুর্ভাগ্যবশত এখন সে যে ট্যারট কার্ডগুলো ব্যবহার করছিল সেগুলো নাইটহক্সদের দেয়া কার্ডের মতো নয়। এগুলোর কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই বা কোনো রূপালী খোদাইও নেই। এগুলো একদমই সাধারণ তাসের কার্ড। এই অবস্থায় ক্লাইন নিজের শরীরের আভা আর আধ্যাত্মিক আলো ব্যবহার করে তার চারপাশের খুব সামান্য অংশ দেখতে পাচ্ছিল, কিন্তু দেয়াল বা মেঝের যেখানে সেখানে ছড়িয়ে থাকা কার্ডগুলো খুঁজে পাওয়া তার পক্ষে অসম্ভব ছিল। লেনেভুজের সাথে জীবনমরণ লড়াইয়ের সময় তারা তো আর এক জায়গায় স্থির ছিল না। সে জানত যথেষ্ট সময় পেলে সব কার্ড খুঁজে বের করা কঠিন কিছু হবে না, কিন্তু মূল সমস্যা হল নাইটহক্স আর মিলিটারিরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। এই ব্যাপারে একদমই অসতর্ক হওয়া যাবে না। পুরোটা সময় তার হাতে গ্লাভস পরা ছিল, আর এই ট্যারট কার্ডের সেটটা সে ব্যাকল্যান্ডে আসার আগে কিনেছিল, যেটা পুরো দেশেই খুব সাধারণ একটা জিনিস। সে সচরাচর এটা ব্যবহার করে না। বেশিরভাগ সময় এটা মিস্টার আজিকের তামার বাঁশির সাথে রাখা থাকে, তাই যে কোনো পদ্ধতি ব্যবহার করলেও কার্ডের মাধ্যমে তাকে খুঁজে বের করা খুব কঠিন হবে। জোর করে কেউ চেষ্টা করলে বড়জোর যুদ্ধের কিছু দৃশ্য হয়তো দেখতে পাবে। সে তো মাস্ক পরেছিল আর জুতোতেও বাড়তি প্যাড লাগানো ছিল। ক্লাইনের মাথায় এই সব চিন্তা খুব দ্রুত খেলে গেল। সে একটা সিদ্ধান্তে পৌঁছে গেল। সে মাথাহীন লাশটার কাছে ঝুঁকে বসল। কালো গ্লাভস পরা ডান হাত দিয়ে সে লেনেভুসের শরীরে কিছু আছে কি না খুঁজতে লাগল। ক্লাইনের আত্মা নিয়ে কথা বলার বা মিডিয়ামশিপ করার কোনো ইচ্ছা ছিল না। প্রথমত ইভল গড বা অশুভ দেবতার পৃথিবীতে নেমে আসা দৃশ্যটা তার মনে গভীর ছাপ ফেলেছিল। ধূসর কুয়াশার ওপরে না নিয়ে লেনেভুসের আত্মার সাথে কথা বলাটা হবে চরম বোকামি। দ্বিতীয়ত, নাইটহক্স আর মিলিটারিরা যে কোনো সময় চলে আসতে পারে। এখন নিজের আত্মাকে আমন্ত্রণ জানানো আর উত্তর দেওয়ার মতো দীর্ঘ কাজ করার সময় তার নেই। প্রয়োজনের সময় কিছু জিনিস ছেড়ে দিতে হয়। ক্লাইন মনে মনে নিজেকে বলল। সে লেনেভুসের শরীর থেকে হাত সরিয়ে নিল। মনে হচ্ছে এই পাগল জোচ্চোরটা পালানোর সময় খুব তাড়াহুড়ো করেছিল। তার কাছে কোনো নগদ টাকা বা জাদুকরী জিনিস ছিল না। শুধু চোখের সমান ছোট একটা ব্যাচ পাওয়া গেল, যেখান থেকে হালকা আধ্যাত্মিক আলো ঠিকরে বের হচ্ছিল। ক্লাইন এটা নিতে ভয় পেল না, কারণ সে এটা ধূসর কুয়াশার ওপরে নিয়ে পরে পরীক্ষা করবে। সে উঠে দাঁড়াল আর ব্যাচটা নিজের পকেটে রাখল। সে লেনেভুসের লাশের দিকে শেষবারের মতো তাকাল। বেন্ডার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক বের হওয়ার জন্য সে অপেক্ষা করল না। বাম হাতের কালো গ্লাভস দিয়ে সে বাকি ট্যারট কার্ডগুলো বের করল। তারপর লেনেভুসের শরীরের ওপর নিজের বাম হাতটা মেলল। হঠাৎ করে ক্লাইন হাতের মুঠো আলগা করে দিল। ঝরা পাতার মতো কার্ডগুলো মাথাহীন শরীরের ওপর ছড়িয়ে পড়ল। কিছু কার্ড উল্টে থাকল আর কিছু কার্ডের ওপরে ছবি আর নম্বর দেখা যেতে লাগল। এগুলো করা শেষ করে ক্লাইন মিস্টার আজিকের তামার বাঁশিটা বের করে কয়েকবার হাতে নাচাল। তারপর পেছনে না তাকিয়ে সে ড্রেনের গভীর অন্ধকারের দিকে দৌড়ে চলে গেল। প্রায় 2 মিনিট পরে সেখানে কিছু মানুষের ছায়া দেখা গেল। তাদের কারো পরনে কালো রঙের ওভারকোট আর কারো পরনে মিলিটারির পোশাক ছিল। তাদের নেতার নাম ক্রেস্টেড সেসিমির। তার হাতে ছিল একটা ধবধবে সাদা হাড়ের তৈরি তলোয়ার। তার লাল রঙের গ্লাভসে ধুলো লেগেছিল আর শক্ত মুখটা বেশ ক্লান্ত দেখাচ্ছিল। লাশটার কয়েক মিটার দূরে তারা থেমে গেল। নাইট ভিশন বা অন্ধকারে দেখার ক্ষমতার কারণে তারা লেনেভুসের শরীর আর দেয়ালের কাছে পড়ে থাকা মাথাটা দেখতে পাচ্ছিল। মাথার ভেতরে দুটো ট্যারট কার্ড গেঁথে ছিল। একটার নাম দি এম্পারর আর অন্যটা হুইল অফ ফরচুন। মাথাহীন শরীরের ওপর ছড়িয়েছিল আরও অনেক কার্ড। সেখানে দ্য চ্যারিয়েট, দ্য হারমিট, ডেথ কার্ডগুলো আলাদাভাবে দেখা যাচ্ছিল। দেয়াল আর মেঝের ওপর দ্য ডেভিল, দ্য সান আর জাজমেন্ট কার্ডগুলো ছড়িয়েছিল। পুরো দৃশ্যটা কোনো অদ্ভুত আচারের মতো লাগছিল। মনে হচ্ছিল লেনেভুস আসলে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কোনো এক বলির পশু। ক্রেস্টেড সেসিমির জোরে একটা নিঃশ্বাস নিলেন আর কপালে ভাঁজ ফেললেন। চারপাশের বেন্ডাররা এই রহস্যময় আর ভয়ঙ্কর দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে থাকল। লেনেভুসের মরদেহের জায়গাটা থেকে অনেক দূরে ক্লাইন একটা বের হওয়ার পথ খুঁজে নিল। বাইরে বেরিয়ে এসে তার ক্লাউন মাস্কটা খুলে ফেলল। গ্যাস ল্যাম্পের আবছা আলোর ছায়ায় সে খুব দ্রুত ইস্ট বরোর দিকে হাঁটতে লাগল। আগেভাগেই সে তার জুতোর তলায় লেগে থাকা কাদা আর দাগ পরিষ্কার করে নিয়েছিল।
ইস্ট বরোর ব্ল্যাক পাম স্ট্রিটে পৌঁছানোর পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজের ভাড়া করা এক কামরার ফ্ল্যাটে ঢুকে সে দ্রুত নিজেকে আমন্ত্রণ জানানোর আচার শুরু করল। স্পিরিট বডি বা আধ্যাত্মিক রূপে ক্লাইন আজ রাতের সব জামাকাপড় ধূসর কুয়াশার ওপরে নিয়ে গেল। বাকি সব জাদুকরি জিনিস আর লেনেভুসের কাছ থেকে পাওয়া ব্যাজটাও সে সেখানে নিয়ে গেল। তারপর জাদুকরি আগুন ব্যবহার করে সে সব প্রমাণ পুড়িয়ে ফেলল। সে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। এখন তার কাছে লেনেভুসের ওই ব্যাজটা দেখার মতো সময় আছে। ব্যাজটা ছিল চোখের মণির সমান ছোট। এর সামনের দিকে ভাগ্য আর গোপনীয়তার একটা চিহ্ন খোদাই করা ছিল, আর পেছনের দিকে প্রাচীন হার্মিস ভাষায় কিছু কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল যে এই জিনিসটা যার কাছে থাকবে সে তাদের সাথে যোগ দিতে পারবে। এর মানে কি? লেনেভুস কি কোনো গোপন সংগঠনের সদস্য ছিল? ক্লাইন নিজের কপাল ঘষল। এখন সে মানসিকভাবে আর শারীরিকভাবে ভীষণ ক্লান্ত। তাই ব্যাজটা নিয়ে গবেষণা করার কাজ সে ট্যারোট ক্লাবের সবার জন্য তুলে রাখল। ধূসর কুয়াশার জগৎ থেকে বেরিয়ে এসে সে নিজের ছদ্মবেশ ঝেড়ে ফেলল আর অন্য পোশাক পরল। তবে সে এখনই মিন্স্ক স্ট্রিটে নিজের বাড়িতে ফেরার তাড়াহুড়ো করল না। সে ঠিক করল রাতটা এখানেই ঘুমিয়ে কাটাবে। মাঝরাতের পর এখন রাস্তায় পুলিশ আর তল্লাশি হওয়ার ভয় আছে। সে বিছানায় শুয়ে জানালা দিয়ে চাঁদের আলোর দিকে তাকিয়ে থাকল। আস্তে আস্তে তার মন শান্ত হয়ে এল। নিজের প্রথম প্রতিশোধ শেষ করার পর তার মনে হল বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে গেছে। আগের চেয়ে এখন তার মন অনেক বেশি হালকা লাগছে। এখনই ইনসে জ্যাংউইল আর সিল্ড আর্টিফ্যাক্ট 008-এর মোকাবিলা করার ক্ষমতা তার নেই। তাদের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি। হাই সিকোয়েন্স বেন্ডার বা সেমিগড না হওয়া পর্যন্ত এই ঝামেলায় যাওয়া ঠিক হবে না। সিকোয়েন্স 4 হওয়ার আগে সে এদের কথা মাথা থেকেই বের করে দেবে। এখন থেকে তার প্রধান কাজ হবে নিজেকে আরও শক্তিশালী করা। ক্লাইন ক্লাউন পশন সে পুরোপুরি হজম করে ফেলেছে। এখন জাদুকরি উপাদান জোগাড় করতে পারলেই সে ম্যাজিশিয়ান হয়ে যাবে। এরপর আছে ফেসলেস আর ম্যারিওনেটিস্ট। সিকোয়েন্স 4-এর নাম এখনও তার জানা নেই। এসব বাদে সে হবে কেবল একজন সাধারণ গোয়েন্দা। ক্লাইনের মন এখন প্রশান্তিতে ভরে আছে। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে তার মনের বিষণ্ণতা কেটে গেল। সে নিজের মনেই হাসল আর বিড়বিড় করে কিছু বলল, ক্যাপ্টেন বেনসন, মেলিসা, তোমরা নিশ্চয়ই আমাকে এভাবেই দেখতে চেয়েছিলে। ভোরবেলা একদল মানুষ ডক ইউনিয়নের হোস্টেলের কাছে এলো। তাদের সবার মাথায় সার্জিক্যাল ক্যাপ আর মুখে মাস্ক ছিল। তাদের দেখতে একদম ডাক্তারদের মতো লাগছিল। দলের বয়স্ক লোকটা দেখতে খুব অভিজ্ঞ বলে মনে হচ্ছিল। সেখানকার বাসিন্দাদের বিভ্রান্ত হতে দেখে তিনি বললেন যে এই ভবনে এক ধরনের ছোঁয়াচে রোগ দেখা দিয়েছে। কেভিন নামের একজন লোক নাকি এই রোগেই মারা গেছে। তারা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা বললেন। তিনি আরও বললেন যে এই রোগের জন্য বিশেষ ওষুধ আছে আর সময়মতো খেলে ভয়ের কিছু নেই। সবাই অবাক হয়ে কেভিনের কথা ভাবতে লাগল, কিন্তু সেখানে কেভিন নামের কাউকে কেউ খুঁজে পেল না। আসলে কেভিন ছিল লেনেভুজের ছদ্মনাম। ডাক্তারদের সাথে পুলিশ দেখে বাসিন্দাদের আর কোনো সন্দেহ থাকল না। তারা ভয় পেয়ে ওষুধ নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেল। সবার আগে ছিল এক দাড়িওয়ালা লোক। সে ঘাবড়ে গিয়ে হাজারটা প্রশ্ন করতে লাগল যে এক বোতল ওষুধে কাজ হবে কিনা। ডাক্তাররা বিরক্ত হতে শুরু করলে সে নীল রঙের বোতলের ওষুধটা খেয়ে নিল। তাকে ধরে একপাশে নিয়ে যাওয়া হলো যেখানে একটা ছিদ্র করা ছিল। হঠাৎ লোকটার বমিভাব শুরু হল। সে প্রচণ্ড জোরে বমি করতে লাগল আর অদ্ভুত একটা মাংসপিণ্ড বেরিয়ে এলো। সে দেখতে চেয়েছিল সে কি বমি করেছে, কিন্তু নার্সরা তাকে সরিয়ে নিয়ে গেল। সেই ছিদ্রটা একটা কুচকুচে কালো মেটালের ড্রামের ওপরে ছিল। ড্রামের নিচের দিকটা অন্ধকারে ঢাকা ছিল। সেখানে হলুদাভ সবুজ রঙের কিছু তরল জমা হয়েছিল, আর ঠিক মাঝখানে পড়েছিল রক্তমাখা এক টুকরো মাংস। একে একে সব বাসিন্দারা ওষুধ খেতে লাগল আর ড্রামের ভেতরে বমি করতে লাগল। এমপ্রেস বরোর আর্ল হোলের আলিশান ভিলা। এত সকালে হঠাৎ কেন এলে? অড্রে আকাশের দিকে তাকিয়ে ভিসকাউন্ট গ্ল্যান্টকে জিজ্ঞেস করল। গ্ল্যান্ট এদিক ওদিক তাকিয়ে শুধু অড্রের সোনালি রিট্রিভার কুকুরটাকে বসে থাকতে দেখল। সে নিচু স্বরে বলল যে সে আসলে টার্ফ ক্লাবে যাচ্ছিল, কিন্তু পথে লিডসেনের সাথে দেখা হয়ে গেল। সে একটা খুব মজার খবর দিয়েছে, তাই ভাবলাম অড্রের সাথে এটা শেয়ার করা যাক। অড্রে বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল যে খবরটা কি। গ্ল্যান্ট বলল যে অড্রে নিশ্চয়ই অরোরা অর্ডারের নাম শুনেছে। এই সংগঠনটাই ইন্টিসের রাষ্ট্রদূতকে খুন করার চেষ্টা করেছিল, কিন্তু গতকাল রাতে তাদের ধরা হয়েছে আর তাদের একটা বড় ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে। অড্রে মনে মনে ভাবল যে এটা নিশ্চয়ই ট্রু ক্রিয়েটরের সাথে সম্পর্কিত কিছু। শিও আর ফোর্স তাকে আগেই খবর দিয়েছিল। অড্রে বেশ শান্ত গলায় জিজ্ঞেস করল যে ষড়যন্ত্রটা কী ছিল। গ্ল্যান্ট জানালো যে সে বিস্তারিত জানে না, কারণ লিডসেন কিছু বলতে চায়নি। তবে এই পুরো ঘটনার পেছনে লেনেভুস নামের এক বড় জোচ্চর ছিল। অড্রে মাথা নেড়ে নিজের কৌতূহল প্রকাশ করল আর জিজ্ঞেস করল যে তাকে ধরা হয়েছে কিনা।
গ্ল্যান্ট বলল যে সে মারা গেছে কিন্তু আমাদের কেউ তাকে মারেনি। মজার ব্যাপার হলো তার লাশের ওপর আর আশেপাশে অনেক ট্যারোট কার্ড পাওয়া গেছে। ভাবো একবার দৃশ্যটা কেমন হতে পারে। ট্যারোট কার্ড। অড্রে প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই সবকিছু বুঝতে পারল। তার মানে এটা আমাদের ট্যারোট ক্লাবের কাজ। এটা নিশ্চয়ই মিস্টার ফুলের কোনো দূতের কাজ।